ইউনিভার্সাল এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটি হবে ন্যারেশন। এর আগের ভিডিওতে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা করেছি। আজ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নাত্মক বাক্য, এর উপরে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা করব। মাত্র কয়েক মিনিটের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই ন্যারেশন কীভাবে করতে হয় তোমরা অত্যন্ত সহজ সরলভাবে সেটা বুঝতে পারবে। প্রথমে আমাদেরকে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বা কাকে বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর বাংলা অর্থ প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নাত্মক বাক্য। যখন কাউকে, কোনো ব্যক্তিকে কোনো প্রশ্ন করা হয়, বা কিছু জানতে চাওয়া হয়, তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এই সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক থাকে, যাকে বলা হয় সাইন অফ ইন্টারোগেশন। প্রশ্ন দুইভাবে করা যায়। একটা প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে করা যায়, আর একটা প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে করা যায় না। দুটো বাক্য এখানে লিখছি। হি said to me, who are you? He said to me, সে আমাকে বলল, হু আর ইউ, তুমি কে। একটু লক্ষ্য করো, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং শেষে কোশ্চেন মার্ক আছে। এখন প্রথমে আমাদের দেখতে হবে রিপিটিং ভার্ব কোনটি। এখানে সেট রিপিটিং ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপিটিং ভার্বের স্থলে তিনটে জিনিস বসে। প্রথমটি হচ্ছে আস্কড, দ্বিতীয়টা হচ্ছে ওয়ান্টেড টু নো, এবং তৃতীয়টা হচ্ছে ইনকোয়ার অফ। যে কোনো একটা লিখলেই আমরা করতে পারবো। কী কী বসবে? আস্কড, ইনকোয়ার অফ এবং ওয়ান্টেড টু নো। তাহলে রিপিটিং ভার্বের স্থলে আমরা কী দিতে পারি? রিপিটিং ভার্ব বাই পাস্ট ফর্মে আছে, তাহলে লিখবো আমি হি আস্কড। টুটা উঠে যাবে, মি বসবে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডব্লিউএইচ ওয়ার্ড রেখে সেটাকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এই যে সেন্টেন্সটি আছে ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে করব, মানে সেটা আমরা বর্ণনামূলক বাক্য করব। তাহলে বর্ণনামূলক বাক্য করতে হলে কি করতে হবে? আমাকে ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে আমাকে বসিয়ে দিতে হবে এখানে। তারপরে এবার এর অর্থটা বুঝতে হবে আমাকে। সে আমাকে বলল, তুমি কে?
এই কথাটা অন্য কোনো স্থানে এসে যদি তুমি কাউকে বলো, তখন কি বলতে হবে? যে সে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কে ছিলাম। তাহলে এই ইউর পরিবর্তে কি আসছে? সাবজেক্ট আই। আমাকে অর্থ অনুযায়ী বুঝতে হবে যেটা সাবজেক্ট কি হবে। হুর পরে আই বসবে। কোন টেন্স? তুমি কে? এখানে হু আর ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আগের ক্লাসটিতে বিস্তৃতভাবে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, সেইটি একটু দেখে নেবে। আই ওয়াজ, আয়ের পরে ওয়াজ বসবে। সিঙ্গুলার নাম্বার টেক্স সিঙ্গুলার ভার্ব এবং ফুল স্টপ। কী কী পরিবর্তন হলো এখানে? রিপোর্টিং ভার্বের স্থলে আক্স দেওয়া হলো, ওটা উঠে মি বসলো। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু বলে ডব্লিউএস ওয়ার্ড বসে যাবে। এবং হু আর ইউ, তুমি কে? এই কথাটা অন্য স্থানে এসে বললে কি হবে? অন্য কারোর সঙ্গে যখন আলোচনা করব, যে সে আমাকে জিজ্ঞেস করলে বা করলেন যে আমি কে ছিলাম। তাহলে আমি প্রথম নিয়মটা আমি কি বললাম? রিপোর্টিং ভার্বের স্থলে তিনটে জিনিস বসবে। কি কি বসবে? আক্স, যদি পাস্ট নো হয় তাহলে আক্সড হবে। ওয়ান্টেড টু নো বসতে পারে বা ওয়ান্ট টু নো বসতে পারে। প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট ফর্মটাই লিখি, ওয়ান্ট টু নো। যদি পাস্ট ফর্মে বসে তাহলে ওয়ান্টেড টু নো হয়ে যাবে। এনকোয়ার, এনকোয়ার, এর যে কোনো একটি লিখলেই আমরা করতে পারব। এই তিনটি বসে। তাহলে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ড বসে যাবে। এবার যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে না শুরু হয় তাহলে এইখানে আমার বসবে, যেখান থেকে আমার শুরু হচ্ছে এই রিপোর্টেড স্পিচটি, তার আগে ইফ বা ওয়েদার বসবে। একটু খাতা কলমে লিখে নাও তোমরা সবাই এগুলো। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে ডব্লিউএস ওয়ার্ডটা থেকে যাবে, তারপরে সাবজেক্ট বসবে এবং টেন্স অনুযায়ী সেটা পরিবর্তিত হবে। আগের দিন বলেছিলাম করেসপন্ডিং পাস্ট ফর্ম, সেটা ক্লাসটা দেখে নিলেই আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এইবার আমাকে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু যদি না হয় তাহলে কি করতে হবে? ইফ বা ওয়েদার বসাবে। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলো না, এরকম একটা ওয়ার্ড বলি, হি সেড টু মি, হি সেড টু মি উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? দেখো, এইটা কিন্তু উইলটা ডব্লিউএস ওয়ার্ড না। উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা উইল ব্যবহার করি এবং একটি মোডাল। এটা ডব্লিউএস ওয়ার্ড নয়। উইল ইজ নট আ ডব্লিউএস ওয়ার্ড। তাহলে আমাদের যে রিপোর্টিং ভার্বের স্থলে যথারীতি একই নিয়ম। কি কি বলেছি আরেকবার রিপিট করছি। আক্স বসে, ওয়ান্ট টু নো বসে, আর ইনকোয়ার অফ বসে। যে কোনো একটা বসে, একটা মনে রাখলেই হবে। আপাতত তিনটে মনে রাখতে পারলে খুবই ভালো। তাহলে হি আস্কড মি, হি আস্কড মি। এইবার আমি ইফ বা ওয়েদারে যে কোনো একটি দেবো, ইফ বা ওয়েদারে যে কোনো একটি দেবো। ইফটাই বসিয়ে দিই, আইএফ ইফ। এরপরে আমার সাবজেক্ট আসবে। অর্থটা বোঝার চেষ্টা করি। হি সেড টু মি, সে আমাকে বলল, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? এই কথাটা অন্য জায়গায় এসে বললে কি হবে? কোনো বন্ধুর সঙ্গে এসে বললে যে সে আমাকে জিজ্ঞেস করলো আমি স্কুলে যাব কি না, তাই তো? ইউর জায়গায় আয় চলে আসছে অর্থ অনুযায়ী। আয়ের পরে
উড বসিয়ে দেব, এরপরে উড বসিয়ে দেব, তারপরে যেহেতু এটা মডাল নিশ্চয়ই এরপরে গো বসবে, যা আছে বসিয়ে দেব। এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল এবং ফুল স্টপ বসিয়ে দিলাম। তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু না হয় সেখানে কি দেব? ইফ বা ওয়েদার। এবার সাধারণভাবে আমরা যদি বলি ইফ বা ওয়েদারের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আছে। যখন অ্যাডভান্স লেভেলে যাবে ইফ বা ওয়েদারের পার্থক্য আছে। এইখানে কিন্তু এই যে সেন্টেন্সগুলো কমন সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো এখানে ইফ বসালেও হবে, ওয়েদার বসালেও হবে। কিন্তু যদি তুলনা করা হয় দুটি বিষয়ের উপর, অপশান থাকে বা কোনো বিকল্প থাকে, যেমন অল্টারনেটিভ থাকে, যদি বলা হয় সে আমাকে বলল তুমি চা খাও না কফি খাও, এই সেন্টেন্সটা লিখি, তাহলে ইফ বা ওয়েদারের পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। দেখো যদি বিকল্প থাকে তাহলে আমি সেন্টেন্সটা সুন্দর করে লেখার চেষ্টা করি। মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড said to me, do you like tea or coffee? দেখো এখানে অল্টারনেটিভ আছে, ডু ইউ লাইক টি অর কফি, তুমি চা বা কফি কোনটা খেতে ভালোবাসো? ডু ইউ লাইক টি অর কফি, তুমি চা না কফি খেতে ভালোবাসো? তাহলে এখানে অল্টারনেটিভ বিকল্প আছে, এইখানে কিন্তু ওয়েদার হবে। এইখানে কোনো যদি কোনো বিকল্প থাকে, যে কোনো সেন্টেন্স থাকে, তখন হবে ওয়েদার। তখন আমি যথারীতি একই নিয়ম, মাই ফ্রেন্ড said, সেইটের জায়গায় আমাকে আক্স দিতে হবে, asked me। এবার আমাকে ইফ দিলে আর হবে না, যেহেতু এখানে তুলনা করা হয়েছে বা বিকল্প আছে। তাহলে ওয়েদার, ওয়েদার বানাম কিন্তু একটু খেয়াল করে, একটা WHETHER, ওয়েদার। এবার অর্থ বোঝার চেষ্টা করি। আমার বন্ধু আমাকে বললে, কি বলল? ডু লাইক টি অর কফি, তুমি চা না কফি খাও, কোনটা পছন্দ করো? তুমি চা না কফি পছন্দ করো? তাহলে ইউর জায়গায় অর্থ অনুযায়ী আমাকে আয় চলে আসছে, আয় যেখানে আছে বড় হাতের বসে আই, এখানে লাইকটার পাঁচ ফর্ম হবে লাইকড, লাইকড টি और কফি, কফি, ফুল স্টপ। এরকম যদি আরও থাকে যে তুমি ট্রেনে যাবে না বাসে যাবে, সে আমাকে বলল তুমি ট্রেনে যাবে কি বাসে যাবে, এটা তোমাদের বাড়ির জন্য দিয়ে দিই, লিখে নাও, বাংলায় ইংলিশে করবে। এটা লেখো, সে আমাকে বললেন না, তিনি আমাকে বললেন, সে বললে সে বলল হবে, তিনি আমাকে বললেন, তিনি আমাকে বললেন, তিনি আমাকে বললেন, তিনি আমাকে বললেন তুমি বাসে না ট্রেনে যেতে চাও, এটাকে ইংলিশ ট্রান্সলেট করে তারপরে তুমি সেটাকে করবে। তাহলে ইফ বা ওয়েদার যখন অ্যাডভান্স লেভেলে যাবে, বড় বড় স্কলারশিপের পরীক্ষায় যাবে,
কিংবা কোনো বড় বড় কম্পিটিটিভ এক্সামে যাবে, তখন ইফ বা ওয়েদার 2 অপশান থাকবে। তখন ভাববে ইফ বা ওয়েদার তো একই রকম বসে, এটা আবার কীরকম হলো? এই যে বিকল্প থাকলে ইফ বসবে না, ওয়েদার বসবে। এবার শেষ যে নিয়মটা লেখাবো, সেই নিয়মটা হচ্ছে কোশ্চেন ট্যাগ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগ কথাটা হয়তো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, যেটা অনেক দেশে, বিশেষ করে ত্রিপুরা, বাংলাদেশ, এইসব জায়গায় সিলেবাসে আসছে কোশ্চেন ট্যাগ বলে একটা কথা। কোশ্চেন ট্যাগ একটাই উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝাবো। কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগ, ফাদার said to John, you can speak English. Cannot you? Can't you? কোশ্চেন মার্ক। দেখো এখানে কার মনে হয়েছে? বাবা, ফাদার, বাবা সেই টু জন, জনকে বললে বা বললেন, যেহেতু পিতা রেসপেক্টেড পারসন, পিতা জনকে বললেন ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরাজিতে কথা বলতে পারো। ক্যান নট ইউ, পারো না কি? মানে তুমি কি পারো না? তার মানে তো সে পারে। তাহলে আমি এখানে লিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সে কোশ্চেন ট্যাগে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেমে চলে যেতে হবে। ওই ফাদার সেট টু জায়গায় টোল্ড দিতে পারি, আবার সেট টুও রাখতে পারি। কোশ্চেন ট্যাগে আমার সেট টুও রাখতে পারি। ফাদার টোল্ড দ্যাট, এই ফাদারটাকে আমি হি দিয়ে দিলাম। হি থট, তিনি মনে করতেন, THOUGHT, হি থট, এই কথাটা আসবে আমার। তার ভাবনা চিন্তাটার প্রতিফলন এখানে। হি থট জন কুড, ক্যানের স্থানে কুড স্পিক ইংলিশ, ফুল স্টপ। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা দ্যাট বসে না, শুধু কোশ্চেন ট্যাগে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো অর্থ আসছে। এটাকে কি বলেছি আমি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মূল যে বাক্যটি বা সেন্টেন্সটি, সেই সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ, সেই জন্য আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেমে যেতে হলো। এবং একটা কোনো ব্যক্তির চিন্তার প্রতিফলন, তাই লিখলাম হি থট। আর এটার একটা তোমাদের জন্য, যারা শুনছো ক্লাসটি, তাদের জন্য এই কোশ্চেন ট্যাগের একটা কোশ্চেন দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব। আই said to him, you can speak Bengali can't you? একটা লিখি হি said, এটা আমি WH ওয়ার্ডের নেমের একটা দিয়ে দিই। এই দুটো তোমাদের জন্য কমেন্ট সেকশনে থাকবে, তোমরা কমেন্ট করে লিখে পাঠিয়ে দেবে। হোয়ার আর ইউ গোয়িং নাও, এটা কোশ্চেন ট্যাগের নিয়মে কিন্তু, আর এটা কিন্তু WH ওয়ার্ডের নিয়মে। WH ওয়ার্ড দিয়ে শুরু করেছি। হোয়ার আর ইউ গোয়িং
নাও। হি সেড, সে বলল, হোয়ার আর ইউ গোয়িং নাও? হোয়ার মানে কোথায়, আর ইউ গোয়িং নাও মানে এখন তুমি কোথায় যাচ্ছ? এই দুটো তোমরা কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবে। প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট পাঠিয়ে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন।